সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি 360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। আমরা ইতিমধ্যেই প্রথম অধ্যায়ের ধাপে ধাপে ক্লাসগুলো সম্পন্ন করছি। তো আজকের ক্লাস হচ্ছে প্রথম অধ্যায়ের যেই জীবজগতের শ্রেণীবিন্যাসের পরের অংশটি রয়েছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, ডিফারেন্ট স্টেপস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সমূহ কি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো সম্পর্কে জেনে নিই। লক্ষ্য করো, একটি জীবকে প্রজাতি পর্যায় পর্যন্ত যদি বিন্যস্ত করতে হয়, একেবারে রাজ্য থেকে শুরু করে একেবারে প্রজাতি পর্যন্ত, কারণ একটি রাজ্যে অ্যানিমেল কিংডমে অনেক রকমের অ্যানিমেল রয়েছে, তোমরা নিশ্চয় অবগত। যেমন একটি কৃমির সাথে একটি হাতির কোনো মিল নেই, কিন্তু দুইজনেই প্রাণী। তো এই রকমের কারণে বলা হচ্ছে একটি জীবকে প্রজাতি পর্যায় পর্যন্ত বিন্যস্তকরণের জন্য বা বিন্যাসের জন্য আন্তর্জাতিক কোড রয়েছে। তো সেই কোডগুলোকে বলা হচ্ছে ICZN অথবা ICBN। তো ICZN কিংবা BN হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, ICZN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ প্রাণী বৈজ্ঞানিক নামকরণের আন্তর্জাতিক সংকেতাবলী। এখানে বলা হচ্ছে কোড অফ নোমেনক্লেচার। তো এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, দেখতে পাবে ইন্টারন্যাশনালের I, কোডের C, জেড এর জুলজিক্যালের Z এবং নোমেনক্লেচারের N। এগুলো সমন্বয়ে গঠিত হয়েছে ICZN এই অ্যাব্রিভিয়েশনটি। অপরদিকে ICBN যদি হয়, তাহলে জুলজিক্যালের জায়গায় হয়ে যাবে বোটানিক্যাল। তো এই হচ্ছে গিয়ে তোমার শিক্ষার্থীবৃন্দ ICZN কিংবা ICBN এর পূর্ণরূপ। এগুলো আসলে কি? এগুলোর মাধ্যমে একটি জীবের যে শ্রেণীবিন্যাস করা হয় প্রজাতি পর্যন্ত, তার কিছু নিয়মাবলী, সংকেতাবলী বা রুলস তারা প্রদান করে থাকেন। তো এদের চিহ্নিত করার যে ধাপ রয়েছে বা স্তর রয়েছে, সেগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের স্তর কিংবা ধাপ। এদের সংখ্যা হচ্ছে 7টি শিক্ষার্থীবৃন্দ, 7টি। তো এই ক্ষেত্রে এই ধাপগুলোর ক্ষেত্রে কিছু বিষয়াবলী তোমাকে জেনে রাখতে হবে। প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়। তো এই ক্ষেত্রে ধাপগুলো কি সেটা যদি একটু জেনে নেওয়া যায় তাহলে সুবিধাজনক হয়। ধাপগুলো যে 7টি ধাপ রয়েছে, ধাপগুলো হচ্ছে রাজ্য বা কিংডম, পর্ব কিংবা ফাইলাম, শ্রেণী কিংবা ক্লাস, বর্গ কিংবা অর্ডার, গোত্র কিংবা ফ্যামিলি, গণ কিংবা জেনাস এবং প্রজাতি কিংবা স্পিসিস। তো শিক্ষার্থীবৃন্দ, এই 7টি ধাপ আসলে ICZN এবং ICBN কর্তৃক নির্ধারিত বা চিহ্নিত হয়ে থাকে। এদের মাধ্যমে তোমাকে কি করতে হবে? একটি জীবকে একেবারে প্রজাতি পর্যন্ত বিন্যস্ত করতে হবে। এই ক্ষেত্রে উদ্ভিদ যেমন, প্রাণী যেমন, আমরা এতক্ষণ যাবত যেই বা এতদিন যাবত যেই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়ে আসছিলাম, যে 5 ধরনের জীবের কথা জানতে পারছিলাম মার্গুলিস এবং হুইটেকারের চিন্তা ভাবনা অনুযায়ী, সেই প্রত্যেকটা জীবেরই শ্রেণীবিন্যাস করতে হবে এই ধাপগুলো মেনে। তো এই ক্ষেত্রে ধাপগুলোর ক্ষেত্রে যেটা বললাম, যে প্রত্যেকটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। তো আমরা এই ক্ষেত্রে এখানে মানুষের শ্রেণীবিন্যাসটি লিপিবদ্ধ করে রাখলাম। তো আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, রাজ্যের বৈশিষ্ট্যের সংখ্যা একেবারেই কম। যেমন ধরো, সুকেন্দ্রিক, বহুকোষী, পরভোজী, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এইটা কিংডম, রাজ্য বা অ্যানিমেলিয়া রাজ্যের সকল প্রাণীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তবে যখন তুমি নিচের ধাপে যাবে, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর সাথে আরো কয়েকটা নতুন কথা বা আরো কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হলে পরে তাকে আমি একটি ফাইলামের প্রাণী বলতে পারবো। যেমন ধরো, আমি যদি বলি এই বৈশিষ্ট্যগুলোর সাথে জীবনের কোনো পর্যায়ে নটোকর্ড থাকে, তাহলে বলতে হবে এটি কর্ডাটা পর্বের প্রাণী। কিন্তু যদি বলা হয় দেহ ছিদ্রযুক্ত হয়
তাহলে বলতে হবে তার পরিফেরা পর্বের প্রাণী। আবার যদি বলা হয় দেহ কণ্টকাকীর্ণ, তাহলে বলতে হবে সে একানোডার্মাসটা পর্বের প্রাণী। তো এইভাবে আসলে যে প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হতে থাকবে, প্রত্যেকটি ধাপে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হতে থাকবে। পরবর্তীতে দেখো কি বলছে, এই ক্ষেত্রে মেনে চলতে হবে বা জেনে রাখতে পারো, উপরের যে ধাপগুলো রয়েছে অপেক্ষাকৃত উপরের যে ধাপ সেখানে বৈশিষ্ট্যের সংখ্যা কম। তো ইতোমধ্যে আমরা বিষয়টা কিন্তু টের পেয়ে গেছি যে উপরের ধাপে বৈশিষ্ট্যের সংখ্যা কম, তার সঙ্গে নিচের ধাপে আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। তাহলে নিচের ধাপে অবশ্যই বৈশিষ্ট্যের সংখ্যা বৃদ্ধি পাবে, নিচের ধাপে বৈশিষ্ট্যের সংখ্যা বৃদ্ধি পাবে বা বেশি হবে। উপরের ধাপে বৈশিষ্ট্য কম, নিচের ধাপে বৈশিষ্ট্য বেশি। আবার উপরের ধাপে জীবের সংখ্যা বেশি হবে, কারণ উপরের যে ধাপটা রয়েছে তার পরিসরটা বড়, কিন্তু নিচের যে ধাপটা রয়েছে তার পরিসরটা ক্রমে ছোট হয়ে আসবে। তুমি যত নিচের দিকের ধাপগুলো বা স্তরগুলোতে যাবে, তাহলে ধাপগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকবে বা প্রাণীর সংখ্যা কমতে থাকবে। এটাই বোঝানো হয়েছে, জীবের সংখ্যা বেশি হবে উপরের ধাপে, জীবের সংখ্যা কম হবে নিচের ধাপে। এটি আসলে এমসিকিউর ক্ষেত্রে হয়তোবা তোমাদের কখনো কখনো বহুপদী নির্বাচন সূচক প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। তো আমার মনে হয় বিষয়টি যদি তুমি বুঝে রাখো তাহলে তোমার পরীক্ষা উত্তর করতে সুবিধা হবে। পরবর্তীতে দেখো, প্রতিটি ধাপের নিচের ধাপগুলো পূর্ববর্তী ধাপের যেন একটি উপসেট হিসেবে কাজ করতে পারে। তো বিষয়টা একটা এই রকমের, আমরা যদি ধরে নেই, ধরো এখানে আমি গত ক্লাসেও আসলে বিষয়টিকে উপস্থাপন করেছিলাম বা আলোকপাত করার চেষ্টা করেছিলাম। লক্ষ্য করো, পর্ব, ফাইলাম। তোমরা অষ্টম শ্রেণীতে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস পড়ে এসেছো, সেখানটায় নিশ্চয় মনে আছে যে করডাটা পর্বকে আবার বিভক্ত করা হয়েছে উপপর্বে। তো করডাটা পর্বের 3টা উপপর্ব ছিল, এই করডাটা পর্বকে আবার 3টা উপপর্বে বিভক্ত করা হয়েছিল। একটা ছিল ইউরোকর্ডাটা, একটা হচ্ছিল সেফালোকর্ডাটা, অপরটা ছিল ভার্টিব্রাটা। তো এখানে এদেরকে আমার অবশ্যই সাবফাইলাম হিসেবে অভিহিত করতে হবে। এই ক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে পূর্ববর্তী ধাপের যেন উপসেট হিসেবে থাকে কে, নিচের ধাপটি। তো এই ক্ষেত্রে আমার যদি ফাইলাম হয়, ফাইলাম হবে কিংডম, রাজ্যের উপসেট। আবার শ্রেণী হবে পর্বের উপসেট, বর্গ হবে শ্রেণীর উপসেট। এভাবে এখানে আসলে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নিচের ধাপগুলো আসলে আগের ধাপের একটি উপসেট হিসেবে কাজ করছে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ শ্রেণী বিন্যাসের বা যে ধাপগুলো রয়েছে তার সম্পর্কে একটি ধারণা পেয়েছে এবং এদের যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, তাদের ক্রমে তাকে নিয়মাবলী কে তৈরি করেন সেটা সম্পর্কে একটি ধারণা পেলে। এইবার আসলে শিক্ষার্থীবৃন্দ একটি নতুন বিষয় তোমার বইয়ে উপস্থাপিত হয়েছে, তা হচ্ছে নেস্টেড হিয়ারার্কি। নেস্টেড হায়ারার্কি। এই ক্ষেত্রে লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এর শুদ্ধ কোনো সংজ্ঞা আসলে বইয়ে সরাসরি লিপিবদ্ধ আকারে নেই। তো সংজ্ঞাটি যদি এভাবে সাজানো হয় যে একটি গ্রুপ বা গোষ্ঠীর মধ্যে অন্য গ্রুপ বা গোষ্ঠীগুলোকে তোমার সাজানোর যে পদ্ধতি রয়েছে বা সাজিয়ে শ্রেণী বিন্যস্ত করণের পদ্ধতিকে আসলে নেস্টেড হায়ারার্কি বলা হয়। এটি একটি ধারাবাহিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আসলে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে তোমার একটি যে পদ্ধতিটা আমরা অবলম্বন করছি বা করা হয় সেটিকে নেস্টেড হিয়ারার্কি বলে। অর্থাৎ একটি গ্রুপ বা গোষ্ঠীর মধ্যে অন্য গ্রুপ বা গোষ্ঠীগুলোকে সাজিয়ে শ্রেণী বিন্যস্তকরণের পদ্ধতিকেই বলা হচ্ছে নেস্টেড হিয়ারার্কি। আসলে এটা হচ্ছে গিয়ে তোমার নেস্টেড হিয়ারার্কি একটা আদর্শ সংজ্ঞা ধরে নিতে পারো। এই ক্ষেত্রে দেখো, এটা একটা গোষ্ঠী,
এইটা একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটাকে তুমি আরেকটা গোষ্ঠীর মধ্যে সাজালে, এই গোষ্ঠীটাকে তুমি আরেকটা গোষ্ঠীর মধ্যে সাজালে, এইভাবে একটা গোষ্ঠীর মধ্যে অন্য একটা গোষ্ঠীকে সাজিয়ে ধারাবাহিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে নেস্টেড হিয়ারার্কি। তো চলো শিক্ষার্থীবৃন্দ আমরা জেনে নেই পরবর্তী যে অংশটি রয়েছে মানুষের শ্রেণীবিন্যাস। লক্ষ্য করো, মানুষের শ্রেণীবিন্যাস আমরা নেস্টেড হিয়ারার্কির মাধ্যমে আসলে মানুষকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করব। এই ক্ষেত্রে দেখো শ্রেণীবিন্যাসের ধাপ রয়েছে 7টি, 1 2 3 4 5 6 7, 7টি ধাপে মানুষকে আমরা শ্রেণীবিন্যাস করব। এই ক্ষেত্রে শুধু মানুষকে নয়, প্রত্যেকটি জীবকে তুমি এই ভাবেই শ্রেণীবিন্যাস করবে। এক্ষেত্রে জেনে রাখা দরকার দুঃখিত শিক্ষার্থীবৃন্দ, যে কিংডম এর জায়গায় উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন ব্যবহৃত হয়। কিংডমের জায়গায় উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন ব্যবহৃত হয়। লক্ষ্য করো, কিংডম হচ্ছে এনিমেলিয়া। আমরা যারা মানুষ রয়েছি সবাই আমরা এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন আমাদেরকে মানুষদেরকে এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে? আমাদের কোষগুলো সুকেন্দ্রিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, আমরা বহুকোষী, আমরা পরভোজী, অপরের উপর জীবিকা নির্বাহ করি খাদ্যের জন্য, আমাদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ফাইলাম কর্ডার, কর্ডাটা পর্বে যে সমস্ত প্রাণীদেরকে রাখা হয় তাদের একটি নির্ধারিত বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটি হচ্ছে যদি জীবনের কোনো পর্যায়ে নটকট থাকে, যাদের থাকবে তাদেরকে কর্ডাটা পর্বের প্রাণী বলা হবে। তো আমরা নিশ্চয় অবগত আছি শিক্ষার্থীবৃন্দ যে অষ্টম শ্রেণীতে আমরা যে 9টি ফাইলাম বা পর্ব সম্পর্কে পড়েছিলাম, সেখানে আমরা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম যে জীবনের কোনো এক পর্যায়ে যদি নটকট থাকে তাহলে আমরা কর্ডাটা পর্বের প্রাণী হব। কর্ডাটা পর্বে অনেক রকমের প্রাণী রয়েছে, যেমন গরুও যেমন কর্ডেট, আবার তোমার হাতিও কর্ডেট, একটা বাঘ কিংবা মহিষও কর্ডেট। তো সেই ক্ষেত্রে আমরা কোন ক্লাস অথবা হিয়ারার্কির কোন স্তরে আমাদেরকে রাখা হচ্ছে? আমরা ক্লাস হিসেবে আমরা থাকবো ম্যামালিয়া ক্লাসের অন্তর্ভুক্ত। কেন? কারণ আমরা মাতৃদুগ্ধ পান করে বড় হই। তো সেই ক্ষেত্রে যদি বলে রাখি, একটি গরুও কিন্তু ম্যামালিয়া, আবার একটি ছাগলও ম্যামালি হবে। তো আমাদের যেই বিভাজন ভাগ, গরুর সাথে আমার যে পার্থক্য বা হাতির সাথে বাঘের সাথে আমাদের যে পার্থক্যটা, সেটা আরো নিচের স্তরে এসে বুঝতে পারবো। তো দেখো ম্যামালিয়া মাতৃদুগ্ধ পান করে, পাশাপাশি লোম এবং চুল থাকবে। অপরদিকে ক্লাস, দুঃখিত অর্ডার, অর্ডার হচ্ছে প্রাইমেট। আমরা এখন যদি গরুর কথা একটু বারবার তুলছি, গরুর শ্রেণী বিন্যাসের কথা যদি টানি, গরুর যে অর্ডার সেটি হয়ে যাবে আর্টিওড্যাকটাইলা। এখান থেকে তফাৎটা শুরু হবে। আবার আমি যদি ছাগলে যাই আর্টিওড্যাকটাইলা পাবো, কিন্তু বাঘে যদি পাই বাঘ কিংবা সিংহে যাই সেখানে অর্ডার ভিন্ন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কিন্তু পার্থক্যটা শুরু হয়ে গেল। লক্ষ্য করো, অর্ডার প্রাইমেটে আমাদেরকে কেন রাখা হয়েছে? আমাদের আঁকড়ে ধরার উপযোগী একটা হাত রয়েছে, যেটা গরু, ছাগল বা দুনিয়াতে অন্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না, খুব কম প্রাণীদের মধ্যেই আছে। আবার আমাদের ঘ্রাণ দৃষ্টিশক্তি অপেক্ষা উন্নত। তো এই ক্ষেত্রে আমি যদি কুকুরের উদাহরণটা নিই, কুকুরের কিন্তু ঘ্রাণ শক্তি অত্যধিক উন্নত হয়, তাদের দৃষ্টিশক্তির তুলনায় ঘ্রাণ শক্তি উন্নত। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কুকুর থেকে এই জায়গায় আলাদা। আমি মনে হয় বুঝাতে পারছি শিক্ষার্থীবৃন্দ, যে এরা হচ্ছে আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অপেক্ষাকৃত উন্নত। দেখো আমরা ফ্যামিলি হিসেবে হোমিনিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত প্রাণী। কেন আমরা হোমিনিডির অন্তর্ভুক্ত? লক্ষ্য করো, শিম্পাঞ্জি, গরিলা, বানর, ওরাংউটান, এই যে মানে প্রাণীগুলো রয়েছে এদের সাথে আমাদের মিল থাকে বা মিল রয়েছে, বা বানর সম্পন্ন যে প্রাণীগুলো আছে, বানর সদৃশ্য যে প্রাণীগুলো আছে, আমাদের মিলটা আসলে তাদের সাথে বিদ্যমান বিধায় আমাদেরকে হোমিনিডি ফ্যামিলিতে রাখা হয়েছে। আমরা এই বানর সদৃশ্য যত প্রাণী আছি সবাই এই হোমিনিডি গোত্রভুক্ত, একে বলা হয় গোত্র। অপরদিকে আমরা চলে যাচ্ছি জেনাসে। পরবর্তী যে ধাপ বা শ্রেণীবিন্যাসে সেটা হচ্ছে গিয়ে জেনাস। আমরা হচ্ছে হোমো জেনাসের একটি প্রাণী বা প্রজাতি বলতে পারো, হোমো জেনাসের। তো হোমো কেন আমাদেরকে বলা হচ্ছে? দেহানুপাতে, আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক বড়। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মস্তিষ্ক খুব একটা বড় হয় না, দেহের অনুপাতে বড় হয় না। তোমার মানসিকতা আসতে পারে যে হাতির মাথা তো অনেক বড়, কিন্তু এখানে একটি কথা আছে, দেহানুপাতে মস্তিষ্ক বড়। দেহের সাথে একটা আনুপাতিক হার রক্ষিত হওয়ার পরে
যেই ব্রেনের রেশিও করা হয় সেখানটাও আমাদের অনুপাতটা অনেক বেশি আসে বা রেশিওটা আমাদের বেশি আসে। এই কারণে এটাই একটা বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কারণে আমাদের কিন্তু আমরা বুদ্ধিতেও বেশি। এটা পরে আসছে, খাড়া ভাবে দুপায়ে হাঁটতে পারে। জগতে খুব কম প্রাণী খাড়া ভাবে দুপায়ে হাঁটতে পারে। হিমুগণের যত প্রাণী রয়েছে তারা সবাই খাড়া দুপায়ে হাঁটতে পারে। তোমার এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে হিমুগণের কারা আসলে দুপায়ে হাঁটতে পারে। আসলে বিভিন্ন ফসিল পাওয়া গেছে পুরাতন বিভিন্ন বন মানুষের কিংবা আদিম মানুষের, ওরা আসলে হিমুগণের ছিল। যেমন ধরো আমি যদি হোমো ইরেক্টাস একটি প্রাণীর নাম জানি, এটি হিমুগণের একটি প্রাণী। এরা আসলে খাড়া দুপায়ে হাঁটতে পারত। দেহানুপাতে মস্তিষ্ক বড় ছিল এবং হিমুগণের একটি স্পিসিস ছিল হোমো ইরেক্টাস। এইভাবে তুমি হোমো ফ্লোরেসিয়েন্সিস, হোমো হাইডেলবার্জেন্সিস, হোমো নিয়ানডার্থালেন্সিস অনেক প্রাণী পাবে হিমুগণের। অন্তত 6 থেকে 7টি প্রাণী হিমুগণের রয়েছে যারা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। দেহানুপাতে তাদের মস্তিষ্ক বড় ছিল এবং খাড়া দুপায়ে সুন্দরভাবে হাঁটতে পারত। খাড়া দুপায়ে হাঁটতে পারা প্রাণীর সংখ্যা শুধু হিমুগণের প্রাণীরাই ছিল। তুমি লক্ষ্য করে দেখবে সকল প্রাইমেট কিন্তু খাড়া দুপায়ে হাঁটতে পারে না। এরপরে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন প্রজাতির প্রাণী? আমরা হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির প্রাণী। তো আমি এখানে হোমো ইরেক্টাসের কথা বললাম, হোমো রুডোলফেন্সিয়াস এর কথা বললাম, হোমো নিয়ানডার্থালেন্সিস এর কথা বললাম, হোমো ফ্লোরেসিয়েন্সিস এর কথা বললাম। অনেকগুলো হোমোগণের কথা এখানে টানলাম, কিন্তু হোমোগণের কথাগুলো টানার পরেও একটি বৈশিষ্ট্য এখানে এসে যাচ্ছে, সেটি হচ্ছে তাদের মস্তিষ্ক দেহানুপাতে বড়, খাড়া দুপায়ে হাঁটতে পারে। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, হোমো ফ্লোরেসিয়েন্সিস, হোমো ইরেক্টাস, হোমো হিবিলিস, হোমো রুডোলফেন্সিস, হোমো নিয়ানডার্থালেন্সিস, এগুলো সবগুলো হচ্ছে আদিম তোমার যে মানব ছিল, এই আদিম মানুষের হিমুগণের বিভিন্ন ধরনের প্রাণী। এরা কিন্তু সবাই হিমুগণের প্রাণী। লক্ষ্য করো, আমিও একটা হিমুগণের প্রাণী, তুমিও একটা হিমুগণের প্রাণী। তো এদের কেন হিমুগণে রাখা হয়েছে? এরা সবাই দুপায়ে হাঁটতে পারতো, দেহানুপাতে মস্তিষ্ক অনেক বড় ছিল। এই হচ্ছে গিয়ে হিমুগণের প্রাণীদের বৈশিষ্ট্য। তা আমরা এখন আমার মনে হয় এটা মুছে দিলেও পারি। এখান থেকে লক্ষ্য করো, আমরা হোমো স্যাপিয়েন্স, আমাদের প্রজাতির নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এর আগে আমরা যেগুলো ছিলাম ওগুলো ছিল ওই সমস্ত প্রজাতি, যেমন ধরো হোমো ফ্লোরেসিয়েন্সিস একটি প্রজাতি, হোমো রুডোলফেন্সিস একটি প্রজাতি, হোমো নিয়ানডার্থালেন্সিস একটি প্রজাতি, হোমো ইরেক্টাস একটি প্রজাতি, হোমো হাইডেলবার্জেন্সিস একটি প্রজাতি। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে আমরাও হিমুগণের একটি প্রজাতি, যা কিনা সবচেয়ে বেশি হিমুগণের উন্নত একটি প্রাণী। যেমন ধরো, কেন আমরা সবচেয়ে বেশি উন্নত, কেন আমরা সেপিয়েন্স? তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, কপাল আমাদের খাড়া অন্যান্য যে হিমুগণের প্রাণীরা ছিল তাদের তুলনায়, এবং আমাদের কপাল চওড়া। খুলির হাড় হিমুগণের অন্যান্যদের তুলনায় পাতলা, বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। খুলির হাড় পাতলা হওয়ার কারণে, একটু লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ, খুলির হাড় পাতলা হওয়ার কারণে খুলির পুরুত্ব কমে গিয়েছে। পুরুত্ব কমে যাওয়ার কারণে ব্রেন, আমরা মস্তিষ্ক বলতে যাকে বলছি, ব্রেনের মানে একটু ব্রেন বেশি হওয়ার জায়গা পেয়ে গিয়েছে, অর্থাৎ ব্রেনের আয়তন বৃদ্ধি পেয়েছে। তো আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। লক্ষ্য করো, উন্নত হওয়ার কারণে আজ পর্যন্ত আমরা এই সভ্যতায় টিকে আছি। আমরা হাইডেলবার্জেন্সিস এর কোনো প্রাণীদেরকে দেখি না যে হাঁটা চলা করছে, কিংবা হোমো নিয়ানডার্থালেন্সিস এর কোনো প্রাণীকে দেখতে পাই না যে অস্ট্রেলিয়াতে হাঁটা চলা করছে বা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন হোমো স্যাপিয়েন্স তা নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো আশা থাকবে আমাদের আজকের ক্লাসের যে উদ্দেশ্য তা সফল হয়েছে। আমরা আজকের ক্লাস থেকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ জানতে পারলাম, ধাপগুলো কি কি, ধাপের বৈশিষ্ট্য জানতে পারলাম, এবং নেস্টেড হিয়ারার্কি একটি নতুন ধরনের টার্ম বলতে পারো, টেকনিক্যাল টার্ম, এর সংজ্ঞা, আদর্শ একটি সংজ্ঞা লিপিবদ্ধ করে নিতে পারো। এরপরে মানুষের শ্রেণীবিন্যাস, কেন মানুষকে এই সমস্ত বিভিন্ন ধাপে স্থাপন করা হয়েছে সেই সম্পর্কে জানতে পারলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি আমাদের সাথে ছিলে বলে। তো 360 ডিগ্রি এডুকেয়ারের
পরবর্তী ক্লাসগুলো যেন পেতে পারো তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি আমাদের সাথেই থাকবে, আমাদের সহযোগিতা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।